ঝাঁকড়া চুল, খোঁচা দাড়ি, ফর্সা রং আর গোলাপি ঠোঁট দেখতে হয়তো মেয়েদের বুকে কাঁপুনি ধরে যেত। এই কাঁপুনি অন্য কারোর হয় কিনা জানি না, তবে আমার হতো। সে এক অন্যরকম অনুভূতি। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে টিপটপ হয়ে যাওয়ার কারণই ছিল তুনির ভাই। তুনির ভাই আমাকে একটু দেখবে এই আশায় সেন্সিটিভ স্কিন নিয়েও আমি মেকআপ লাগাতাম। আর তুনির ভাই বলতো, লাবণ্য, এই যে এত মেকআপ লাগিয়েছো, তোমার অসহ্য লাগে না? আমি হতাশ হয়ে মনে মনে বলতাম, একটুখানি মেকআপ তো আপনার জন্যই লাগিয়েছি, তাও তো আপনি চেয়ে দেখলেন না। বাসায় মা কিছু বানালে আমি সেটা ইচ্ছে করেই তুনির ভাইদের বাসায় নিয়ে যেতাম। কখনো ফিতে দিয়ে চুলে বিনুনি করতাম, কখনো বা সস্তার শাড়ি পরে কলেজে যেতাম। তুনির ভাই ফিরেও তাকাতো না। আপনি কি জানতে চান কেন আমি সিগারেট খাওয়া ছেলেদের ইদানিং পছন্দ করতে শুরু করেছি? কেন আমার উদ্ভট সাজগোজ ভালো লাগে? তুনির ভাইকে এইসব কথা কখনো বলা হয়নি। তুনির ভাই জানেনও না যে আমার কিশোরী বয়সে সব পাগলামি তার জন্যই ছিল। হঠাৎ একদিন শুনলাম তুনির ভাইয়ের প্রেম রূপসা আপুর সাথে। রূপসা আপু তুনির ভাইয়ের সাথে একই ভার্সিটিতে পড়ে। আমি মন খারাপ করলাম। আমার 17 বছরের কিশোরী মনটা ভেঙে গেল এক মুহূর্তে। তুনির ভাই যেমন আমাদের পাড়ার রাজপুত্র ছিল, আমিও তো তেমন রাজকন্যাই ছিলাম। তবুও কেন সে কালো রোগা রূপসা আপুকে পছন্দ করলো? আজ আমি আমার জীবনের গল্প বলবো, লাবণ্য থেকে লাবণ্য প্রভা হয়ে ওঠার গল্প। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা ছিল আমার জীবনের সূচনা। হ্যাঁ, জীবনটা শুরু হয়েছিল তুনির ভাই আমাদের পাড়ায় আসার পর। রূপসা আপুর সাথে তুনির ভাইয়ের সম্পর্কের কথা জানার পর আমি তুনির ভাইকে ভুলতে শুরু করলাম। নিজেকে সময় দিতে লাগলাম। নিজেকে নিজেই বলতে লাগলাম, লাবণ্য, এই পৃথিবীতে তুনির ছাড়াও আরো অনেক রাজপুত্র আছে, তাদের মধ্যে কেউ না কেউ ঠিকই তোকে নিয়ে আসবে একদিন। এরপর কেটে যায় অনেক দিন। এইচএসসির পরীক্ষার পর যখন ভার্সিটির কোচিং করছি, তখন আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত লাইফ কাটছে। যে করেই হোক মেডিকেল কলেজে চান্স পেতে হবে, চুটিয়ে পড়াশুনো করছি। হঠাৎ একদিন তুনির ভাইয়ের সাথে দেখা হলো। আমাকে দেখে হেসে বলল, কি লাবণ্য, ডক্টর লাবণ্য হওয়ার ধৈর্য চলছে? তুনির ভাইয়ের দিকে তাকালাম না, তাহলে সেই জ্বালাদায়ক অনুভূতি চলে আসবে আবারও। আমি মাথা নেড়ে সায় দিলাম। যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি মাথা নিচু করেই দাঁড়িয়েছিলাম। আমাদের পাড়ার প্রায় সবাই তুনির ভাইকে আর রূপসা আপুর সম্পর্কের কথা জানতো, শুধু আমি জেনেছিলাম দেরিতে। রবীন্দ্র জয়ন্তীর সময় আমি বরাবরের মতোই শাড়ি পরে সেজেগুজে গেলাম। তুনির ভাই সেবারে মুগ্ধ গলায় বলেছিল, বা লাবণ্য, তোমাকে তো হেব্বি লাগছে। আমি হঠাৎ করেই জিজ্ঞাসা করলাম, রূপসা আপুর থেকেও বেশি? পাশে দাঁড়িয়ে থাকা রূপসা আপু তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। সে হয়তো আমার মন ঠিকই পড়ে ফেলেছিল। সন্ধেবেলা রূপসা আপু আমায় ডেকে নিয়ে বলেছিল, লাবণ্য, তুমি তো এখনো বাচ্চা মেয়ে, তোমার এখন পড়াশোনায় ফোকাস করা উচিত। আমি তাচ্ছিলের হাসি হেসে বললাম, ইউ নো রূপসা আপু, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন সব ছেলেরা একবার হলেও আমাকে দেখে। পাশে গার্লফ্রেন্ড নিয়ে হাঁটা ছেলেগুলোও আমাকে একবার দেখে। আর যেদিন পিঙ্ক ডার্ক ব্লু ড্রেস পরে চুলটা একটু অন্যরকম করে বেঁধে যায় না, সেদিন সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এটা তো বললাম রূপের কথা, এবার গুণের কথা শোনো। ডিবেটে আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। চ্যানেল আইয়ের মিউজিক রিয়ালিটি শোতেও আমি গানের জন্য ইয়েস কার্ড পেয়েছিলাম, কিন্তু পরবর্তী ডেট ফাইনাল পরীক্ষার সময় পড়লে আমার আর যাওয়া হয়নি। আমার নিশ্চয়ই তোমার এই সস্তা রাজপুত্রকে নিয়ে স্বপ্ন দেখতে হবে না। একবার মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলে ওইরকম কত রাজপুত্র আমার আর যা আসবে আর যাবে, কিন্তু তুমি তো আর এই তুনির ভাইকে ছাড়া আর কাউকে পাবে না, তাই না? সবাই তো আর এত রোগা আর কালো পছন্দও নাও হতে পারে।
রূপসা আপু সেদিন চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর আমি গটগট করে সেখান থেকে চলে এসেছিলাম। রূপসা আপু হয়তো সেদিন বুঝতে পারেনি যে ওই কথাগুলো আমি কতটা যন্ত্রণা থেকে বলেছিলাম। দুর্ভাগ্যবশত মেডিকেল কলেজে চান্স পেলাম না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জিওলজিতে চান্স পেলেও পড়তে রাজি হলাম না, কেননা রূপসা আপু ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়তো। সেখানে আমি জাহাঙ্গীরনগরে পড়ার কথা ভাবতেই পারলাম না। বাবা মা যদিও চেয়েছিল ওখানে পড়ি, কিন্তু আমি রাজি হলাম না। সেকেন্ড টাইম আমি আবারও মেডিকেলে কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিতে লাগলাম। রাত জেগে পড়াশোনার জন্য চোখের নিচে ডার্ক সার্কেলও পড়ে গেছে। সেই রকম একদিন তুনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সেদিন প্রথম তুনির ভাই আমাকে খেয়াল করে দেখেছিল, বলেছিল, খুব পরিশ্রম যাচ্ছে লাবণ্য। তার কথার মধ্যে কি ছিল জানি না, তবে আমার মনে হলো তার গলার স্বরটা একটু কেমন কেমন, অন্যদিনের মতো নয়। আমি চুপ করে থাকায় তুনির ভাই আবারও বলল, কোনো সাবজেক্ট সমস্যা হলে আমার কাছে এসো কেমন। আমি কিছু বললাম না, স্মিত হেসে সাই দিয়ে চলে আসলাম। এর কিছুদিন পর গ্রিন রোডের দিকে কি একটা কাজে বান্ধবীদের সাথে গেলে সেখানে রূপসা আপুর সাথে দেখা হয়ে যায়। আমি তাকে এড়িয়ে যেতে চাইলেও সে এসে জিজ্ঞাসা করলো, তারপর রাজকন্যা কি খবর? মেডিকেল কলেজ চান্সটা বুঝে হলো না? সুসাইড। কথাটা বলে মুখ দিয়ে কেমন একটা উপহাসের শব্দ করলো রূপসা আপু। লজ্জায় অপমানে আমার কান লাল হয়ে গেছিল। হ্যাঁ, আমিও রূপসা আপুকে অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু সেটা তো সবার সামনে না। রূপসা আপু আবারও বলল, লিসেন লাবণ্য, আমি তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। যখন যা প্রয়োজন সেটা আমি এমনি এমনি পাইনি। অনেক কাঠ খড় পুড়িয়ে তবেই অর্জন করেছি, তাই তোমার আর আমার কোনো তুলনা চলে না। তুমি চাইলেও রূপসা হতে পারবে না। তুমি কখনোই মাইলের পর মাইল হেঁটে টিউশনি করতে যেতে পারবে না। 10 টাকা বাস ভাড়া না দিয়ে ঝালমুড়ি কিনে খেতে খেতে মিলের টাকা বাঁচানোর আনন্দ অনুভব করতে পারবে না। কিন্তু আমি চাইলেই লাবণ্য হতে পারবো। দামি ব্যাগ, পারফিউম, ড্রেস, জুয়েলারি আর ভারী মেকআপ দিয়ে ছেলেদের মনও জয় করতে পারবো। এবার বুঝলে তো তোমার আমার পার্থক্য? দুঃখে আমি সেদিন কেঁদে ফেলেছিলাম, আর মনে মনে তুনির ভাইকে শত শত বকা দিয়েছিলাম। পরদিন আমি নিজে থেকেই পড়তে গেলাম তুনির ভাইয়ের কাছে। তুনির ভাই খুশি মনে আমাকে পড়াতে লাগলেন, বললেন, লাবণ্য, এবার আর তোমাকে কেউ আটকাতে পারবে না মেডিকেলে চান্স পাওয়া নিয়ে। পড়াশোনার বাইরে তুনির ভাইয়ের সাথে আমার আর কথা হয় না। যতক্ষণ সময় আমি তুনির ভাইয়ের কাছে থাকি ততক্ষণ শুধু পড়ার আলাপে চলে। একদিন পড়তে গিয়ে জানতে পারলাম তুনির ভাই আমাকে পড়াবেন না। গত 1.5 মাসে একবারও তুনির ভাই আমাকে পড়ানো বাদ দেয়নি। তাহলে কি এমন হলো? পরপর 7 দিন আমাকে পড়ালো না তুনির ভাই। আন্টিকে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারছিলাম না, তাই সাহস করে একদিন তুনির ভাইয়ের ঘরে গেলাম। তুনির ভাই বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আমি কোনো সংকোচ না করে জিজ্ঞাসা করলাম, তুনির ভাই, আপনার কি হয়েছে? তুনির ভাই আমার দিকে ফিরেই চট করে আমায় জড়িয়ে ধরে বলল, রূপসা আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে লাবণ্য। হঠাৎ কি কারণে ব্রেকআপ হলো, কেন হলো? আমি সেসব কিছু জানতে চাইলাম না, শুধু ফিসফিস করে বলেছিলাম, এটা তো হওয়ারই ছিল তুনির ভাই। আমি যে সবে বরাতে নামাজের পর তোমাকে চেয়েছিলাম আল্লাহর কাছে। আল্লাহ আমার কথা শুনেছে বলেই তো রূপসা আপু তোমাকে ছেড়ে গেছে। সেখান থেকেই শুরু হয়েছিল আমার জীবনের গল্প। তুনির ভাইয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানার পর আমার মনের মধ্যে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হতে লাগলো, আমি পাইলাম, তাকে পাইলাম। কোনো বড়সড় কারণে যে তুনির ভাই আর রূপসা আপুর সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা আমি আজ করতে পেরেছিলাম, কিন্তু নিজে থেকে কিছু জানতে চাইলাম না। আসলে সেদিন আমার জানতেও ইচ্ছে করেনি। তুনির ভাইয়ের কষ্ট দেখে আমার সেদিন দুঃখ পাওয়ার বদলে খুশি খুশি লেগেছিল।
টুনির ভাই আর রূপসা আপুর সে সময় কমন ফ্রেন্ডরা ছিল, তারা ছিলেন রূপসা আপুর পক্ষে। ভাষা ভাষা যতটুকু সেদিন শুনেছিলাম তা হলো বন্ধুরা সবাই ফাইনাল পরীক্ষার পর ঘুরতে গিয়েছিল। সেখানেই কোনো এক বিষয়ে রূপসা আপুর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে রূপসা আপু নাকি নিজেই বলেছিলেন যে তুনির ভাইয়ের সাথে আর সম্পর্ক রাখবেন না। পরে তুনির ভাই মাপ চাইলেও কোনো লাভ হয়নি। আমার সেদিন একবারের জন্য জানতে ইচ্ছে করেনি কেন কি কারণে ঝগড়া হয়েছিল ওদের। ব্রেকআপের পর সবাই যখন তুনির ভাইকে ছেড়ে গিয়েছিল তখন আমাকে আঁকড়ে ধরেছিল সে। রাত বিরেতে ফোন করে কথা বলা, মেসেজিং এসব চলতেই লাগলো। এদিকে আমার ডক্টর লাবণ্য হওয়ার স্বপ্ন আমি প্রায় ভুলেই গেলাম। আমার বাবা ছিলেন কলেজের টিচার আর মা ছিলেন সোশ্যাল ওয়ার্কার। দুজনেই দুজনের মতো ব্যস্ত ছিলেন মানুষের সেবার কাজে, কিন্তু আমার দিকে তাদের খেয়াল করার কথা মাথায় এলো না। আর আমি ভাবলাম কাঙ্ক্ষিত রাজপুত্র পেয়ে যাবার পর আর কি চাই আমার। আর তুনির ভাই নিজের দুঃখ ভুলতে গিয়ে ভুলেই গেলেন যে লাবণ্যকে ডক্টর লাবণ্য বানাতে হবে। তুনির ভাইয়ের সাথে রাত জেগে কথা বলার পরিমাণ বেড়ে গেল। তখনও পর্যন্ত আমরা দুজন দুজনকে কে ভালোবাসার কথা বলিনি। তুনির ভাই সবসময় একটা কথাই বলতেন, লাবণ্য তুমি হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তোমাকে আমার সারা জীবন মনে থাকবে। দেখতে দেখতে মেডিকেল কলেজের পরীক্ষা হয়ে গেল। এবারও আমি চান্স পেলাম না। বাবা মা দুজনের এবার মেয়ের দিকে খেয়াল করার কথা মনে পড়ল। দুজনেই হতাশ হলো তাদের মেয়ে মেডিকেলে চান্স পেল না বলে। ঢাকার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলাম না। বাবা চাইলেন ঢাকার বাইরে পাঠাবেন ভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য। আমি কোনোভাবেই রাজি হলাম না। এই নিয়ে বাবা মায়ের সাথে একরকম যুদ্ধ গেল। এরপর বাবা চাইলেন প্রাইভেট মেডিকেলে পড়াবেন। আমি আপত্তি করলাম না, কিন্তু আপত্তি করলেন তুনির ভাই। সে বলল মেডিকেল কলেজে পড়লে দিন রাত আমাকে পড়তে হবে, তখন পড়ার চাপ বেশি থাকবে, লাইফটা তখন আর এরকম এনজয় করতে করা যাবে না। আমার কাছেও তখন সেরকম মনে হয়েছিল। সত্যিই তো, তখন কি আর আমি তুনির ভাইয়ের সাথে এইরকম ঘোরাঘুরি করতে পারবো? পরদিন বাবাকে জানিয়ে দিলাম যে আমি মেডিকেল পড়বো না, ন্যাশনালে পড়বো। বাবা মা দুজনেই খুব চিৎকার চেঁচামেচি করে এক পর্যায়ে ভালোভাবে বোঝাতে লাগালো। আমি শুনলাম না, বললাম মেডিকেলে না পড়লেও আমার লাইফ ভালোভাবেই চলে যাবে। শেষে বাবা মা হাল ছেড়ে দিয়ে বললেন তাহলে অন্তত যেন প্রাইভেটে ভার্সিটিতে পড়ি, কিন্তু আমি তাতেও রাজি হলাম না। এই নিয়ে বাবা মায়ের অশান্তি হয়েছিল খুব। বাবা মাকে খুব খারাপ কথাও শুনিয়েছে আমার দিকে খেয়াল না করার জন্য। শেষ পর্যন্ত ভর্তি হয়েছিলাম ইডেন কলেজে জিওলজি নিয়ে। বাবা মা দুজনেই ছিল আমার প্রতি ক্ষিপ্ত। মা একদিন ডেকে জিজ্ঞাসা করেছিল রাতে এত কার সাথে কথা বলো লাবণ্য? আমি বন্ধু বলে কাটিয়ে যেতে চাইলেও মা গোয়েন্দাগিরি শুরু করলো। আমার জন্য রাত জেগে কথা বলার সমস্যা হয়ে গেল। তার মধ্যে আবার মা আমার ক্লাস 8-এ পড়া বোন নবনীকে আমার কাছে ঘুমোতে পাঠালেন। তুনির ভাই আমার কোনো কথা শুনতে চাইলেন না, কারণ আমি ততদিনে তুনির ভাইয়ের অভ্যাস হয়ে গেছি। আমার সাথে কথা না বললে তার রাতে ঘুম হয় না। সেদিন পাগলের মতো আচরণ করতে শুরু করলেন। দিন দিন তুনির ভাই আরো বেশি আমার ওপর ঝুঁকতে শুরু করলো। অবশ্য আমি তো এটাই চেয়েছিলাম যে তুনির ভাইয়ের জগৎ জুড়ে শুধু লাবণ্যই থাকুক, আর কেউ নয়। এরপর এলো আমার জীবনে সেই কাঙ্ক্ষিত দিন। 31st নাইটে ছাদে নিয়ে গিয়ে তুনির ভাই একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে বলল, আমাকে ভালোবাসবে লাবণ্য? আমি খুশিতে কথা বলতে পারছিলাম না। সে এক অন্যরকম অনুভূতি ছিল। আমার স্বপ্নের পুরুষ, আমার রাজকুমার আমাকে ভালোবাসার কথা বলেছে। ওই রাতটাকে মনে হয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ রাত। আমাকে চুপ করে থাকতে দেখে তুনির ভাই বলেছিল,
লাবণ্য, আমাকে ভালোবাসতে হবে না, প্লিজ আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। সে রাতে আমি কিছু বলিনি, শুধু শক্ত করে তুনির ভাইকে জড়িয়ে ধরেছিলাম। এতটা শক্ত করে ধরেছিলাম যে তুনির ভাই বলেছিল, লাবণ্য, আসতে দূর, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি ফিসফিস করে বলেছিলাম, তুমি শুধু আমার তুনির ভাই, ছেড়ে দিলে যদি অন্য কেউ তোমাকে নিয়ে যায়। তুনির ভাই শব্দ করে হেসেছিল সেদিন, আর আমি চোখের জল ফেলে তুনির ভাইয়ের কাঁধ ভিজিয়ে ফেলেছিলাম। আমাদের সম্পর্ক ভালোভাবেই চলতে লাগলো। মা বাবাও জেনে গেল। বাবা শুধু বলেছিলেন, এর জন্যই তাহলে তুমি গোল্লায় গেছো। মা আর বেশি রিয়াক্ট করেছিলেন, বলেছিলেন ছেলেটা মাস 6 আগে অন্য মেয়ের সাথে প্রেম করেছিল, আর এখন তোমার সাথে। কখন হয়েছে এসব করতে গিয়ে? আমি মাকে সেদিন বলেছিলাম, যা হচ্ছে হতে দাও, না হলে এরপর এমন কিছু হবে যাতে তোমার মুখ দেখানো কঠিন হয়ে যাবে। বাবা মা আমার জেদ সম্পর্কে জানতেন, তাই তারা আর কিছু বলেননি। বাবা মায়ের সাথে আমার সম্পর্ক দূরের। বাবা শুধু বলেছিলেন, কেরিয়ারে ফোকাস করো লাবণ্য, সময় মতো আমি ওই ছেলের সাথেই তোমার বিয়ে দেব। আমার আর কি চাই? আমি তো তখন বাঁধনহারা পাখির মতো আমার রাজকুমারের সাথে মুক্ত আকাশে ঘুরতে শুরু করলাম। আর 10টা প্রেমের মতো আমাদের প্রেম ছিল না, আমাদের সম্পর্ক ছিল আরো বেশি গভীর। যে সম্পর্কে কোনো ঝগড়া ছিল না, ছিল শুধু ভালোবাসা। তুনির ভাই যা বলতেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতাম, হোক সেটা খারাপ কিংবা ভালো। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। এই 2 বছরে কত শত স্বপ্ন দেখা হয়েছিল, বাচ্চার নাম রাখা হয়েছিল, জ্যোৎস্না রাতে হাতে হাত রেখে গল্প করা হয়েছিল, হয়েছিল সবার অলক্ষ্যে লুকিয়ে ট্যুরের নাম করে কক্সবাজারে আর সিলেটে ঘুরতে যাওয়া। তুনির ভাইয়ের কথা মতো সম্পর্কের কথা আমাদের পাড়ার আর কেউ জানল না, তার বাবা মাও তখনও জানতেন না। এই 2 বছরে তুনির ভাইয়ের ভালোবাসা আমার জন্য একটুও কমলো না, বরং দিন দিন বেড়েই যাচ্ছিল। আমাকে ছাড়া তার এক মুহূর্ত চলতো না। যতটা গভীর সম্পর্কে দুটো মনের ছিল, ততটাই ছিল শরীরে। যেটা বিয়ের আগে হওয়ার কথা ছিল না, সেটা হয়ে গেল। কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথমবার তুনির ভাই আমাকে গভীরভাবে ছুঁয়ে দেখলো। আমিও না করলাম না, কেনই বা করতাম? সে তো আমার স্বপ্নের পুরুষ ছিলই। 2 দিন পর তো বিয়ে হবেই, তাই আমিও তার বাধা দিলাম না। এরপর সুযোগ পেলেই আমাদের দুটি শরীর এক হয়ে যেত। এটা হতো শহরের বাইরে কোথাও দূরে। এভাবেই চলছিল জীবন। এর মধ্যে 2টো ঘটনা ঘটে গিয়েছিল। প্রথমটা হলো আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আর দ্বিতীয়টা ছিল তুনির ভাইয়ের মালয়েশিয়া স্কলারশিপ হয়ে যাওয়া। আমার প্রেগনেন্সির কথা শুনে তুনির ভাই দিশেহারা হয়ে যায়। এত সচেতন থাকার পরও কিভাবে হয়ে গেল সেটা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি করলো। আমাকে অ্যাবর্শন করানোর জন্য জোর করলো। আমি রাজি হলাম না প্রথমে, কিন্তু তুনির ভাই বলেছিল, লাবণ্য, এই বাচ্চা হলে আমি মরে যাব, আমার সম্মান কেরিয়ার সব শেষ হয়ে যাবে। শেষে আমি রাজি হলাম। রাজি না হলে যে তুনির ভাই মরে যাবে, আমি কিভাবে তাকে মরতে দেই? অ্যাবর্শন করার পর সপ্তাহ 2 আমি লুকিয়ে রইলাম। মা একবার সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, কোনো সমস্যা হয়েছে? তাহলে আমাকে বলো, আমি তোমার মা, শত্রু না। আমি সেদিন কিছু বলতে পারিনি। জোর করে হাসি মুখে বলেছিলাম, আমি ভালো আছি। তুনির ভাই মাসখানেকের মধ্যে মালয়েশিয়ায় চলে গেল। আমি খুব অনুরোধ করেছিলাম যেন না যায়, কিন্তু শোনেনি। বলেছিল রাজকুমারীকে নিতে পক্ষীরাজ ঘোড়া লাগবে, আরো কত কিছু লাগবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে না? আমি বলেছিলাম, আমার কিছু চাই না তুনির ভাই, আমার শুধু রাজকুমারকে চাই। তুনির ভাই শুনলেন না, চলে গেলেন। এয়ারপোর্টে যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আমি আমার রুমে বসে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। তুনির ভাই প্লেনে ওঠার শেষ মুহূর্তেও ফোন করে বললেন, নিয়মিত ফোন করবেন আগের মতোই। আমি তবুও অনবরত কাঁদতে লাগলাম।
সেই কান্নাই ছিল তুনির ভাইয়ের জন্য আমার শেষ কান্না। এরপর আর কখনো সে আমাকে কাঁদতে দেয়নি। পিএইচডি শেষ না করেই তুনির ভাই ফিরে এসেছিল, আর সাথে করে নিয়ে এসেছিল অনেক বড় সারপ্রাইজ। তুনির ভাই মালয়েশিয়া থেকে ফিরেছিল 14 মাস পর, আর সাথে করে আমার জন্য যে সারপ্রাইজ নিয়ে এসেছিল তার নাম ছিল প্রগতি ফ্রান্সিস। মালয়েশিয়া যাওয়ার সপ্তাহখানেক পর থেকেই তুনির ভাই কেমন বদলে যেতে শুরু করলো। আমার সাথে সারাদিনে ফোনে কথা হতো একবার, তাই একটু কথা বলেই ফোন রাখার জন্য অস্থির হয়ে যেত। আমি ভেবেছি হয়তো ব্যস্ত, তাই এভাবেই চলছিল মাস দুয়েক। একদিন আমি বললাম, তুনির ভাই তুমি বদলে গেছো, সারাদিনে একবারও কথা বলি তাও তুমি ফোন রাখার জন্য ব্যস্ত হয়ে যাও। এখানে তো আর গুড় আর ঘাস কাটতে আসিনি, আমি পড়তে এসেছি। আর শুধু পড়া না, এখানে আমাকে কে পড়ে বেঁচেও থাকতে হবে, আর তার জন্য আমাকে কাজও করতে হবে। আমি সেদিন কথাটা এমনিতেই বলেছিলাম, কিন্তু তুনির ভাই যে তার উত্তরে এত শক্ত কথা শুনিয়ে দেবে সেটা আমি ভাবিনি। তারপর আর আমি তুনির ভাইকে ফোন করতাম না। আশ্চর্য ব্যাপার, সেও আমাকে আর ফোন দিত না। 2-3 দিন পর দায় সারা একবার ফোন দিত। তুনির ভাই বদলে গিয়েছিল সেটা বুঝতাম, কিন্তু বিশ্বাস করতে পারতাম না। বিশ্বাস করতে পারতাম না বললে ভুল হবে, বিশ্বাস করতে চাইতাম না। তুনির ভাইয়ের আচরণ দিন দিন পাল্টাতে শুরু করলো, আর তার সাথে বাড়তে লাগলো আমার ডিপ্রেশন। তুনির ভাই কি আমাকে ছেড়ে যাবে? তাহলে আমার কি গতি হবে? আমি যে তাকে বিশ্বাস করে সব সঁপে দিয়েছিলাম। এই কথাগুলো শেয়ার করার মতো কেউ ছিল না। বরাবরই না কুচু স্বভাবের কারণে আমার মেয়ে বন্ধু কম ছিল, তবুও 2-1 ক্লাসমেট যারা ছিল তাদের কাছে ব্যাপারটা শেয়ার করার পর তারা বলেছিল, দেখ, পুরুষ মানুষ চোখের আড়াল হলেই মনের আড়াল, এটা মুরব্বীদের কথা। দেখ ওখানে গিয়ে কাকে না কাকে জুটিয়ে ফেলেছে। আবার কেউ কেউ বলেছিল, ওসব পড়াশোনার চাপ বুঝিস তুই, সারাদিন এই ক্লাস ওই ক্লাস রিসার্চ, তারপর যদি সে পার্ট টাইম জব করে তাহলে রেস্ট নেবার টাইমও তো পায় না, প্রেম করার টাইম কোথায় পাবে? আমার কাছে দ্বিতীয় দফার কথাগুলো সেদিন যুক্তিযুক্ত মনে হয়েছিল, কেননা তখনও পর্যন্ত নিজের রূপ নিয়ে আমার অহংকার ছিল। আমাকে রেখেও যে তুনির ভাই অন্য কাউকে ভালোবাসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এরপর তুনির ভাইকে আমি নিজেই ফোন করতাম। তুনির ভাই কখনো বিরক্ত হতো, কখনো বা ভালো করেই কথা বলতো, আবার মাঝে মধ্যে অকথ্য ভাষায় গালাগালিও করতো। পরে অবশ্য সরি বলতো, আর আমি ভালোবাসায় অন্ধ হয়ে সব পজিটিভ ভাবেই নিতাম। তারপর এলো সেই দিন। এক বিকেলে মা ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলেন, লাবণ্য, তুনিরের সাথে তোমার সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? আমি চমকে উঠলাম। চমকালাম দুটো কারণে। মায়ের চোখে ছিল উৎকণ্ঠা, আর মা হঠাৎ কেনই বা তুনির ভাইয়ের কথা জিজ্ঞাসা করবে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মা বললেন, তুনির ফিরে এসেছে। তুমি কি সত্যিই জানতে না? আমি কিছু না বলে গায়ে ওড়না চাপিয়ে যেই পোশাকে ছিলাম সেই পোশাকেই বেরিয়ে গেলাম। মা আমাকে 2-1 ডাকলো, বলল, লাবণ্য, আমার পুরো কথা শুনে যাও। আমি দাঁড়ালাম না, ছুটে গেলাম রাজপুত্রের কাছে। রাজপুত্রের কাছে গিয়ে বুঝলাম সে একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে অচিনপুরের রাজকন্যা, যে আমাকে দেখে মিষ্টি করে হেসে বলেছিল, তুমি বুঝি লাবণ্য? অচিনপুরের রাজকন্যার রূপের বর্ণনা দেওয়ার ভাষা আমার সত্যিই জানা নেই। আজ এত বছর পর এসেও মনে হয় সেরূপ আমি আর কারোর দেখিনি। প্রগতি ফ্রান্সিস ছিল হায়দ্রাবাদের মেয়ে, কিন্তু মায়ের বাড়ি ছিল যশোরে, তাই হয়তো পরিষ্কার বাংলা কথা বলতে পারত, যদিও কথা বলতো বাংলিশে। অচিনপুরের রাজকন্যা লম্বায় ছিল 5 ফুট 4, কোমর সমান চুলগুলো ছিল কোকড়া, চোখ দুটো বড় আর ভীষণ গভীর, পাতলা ঠোঁট ছিল হালকা গোলাপি, আর গায়ের রং ছিল গোলাপি ফর্সা।
সব মিলিয়ে তাকে দেখলে যে কেউ বলতে পারতো বলিউডের অভিনেত্রী আমাদের পাড়ায় এসেছে। প্রগতির সামনে আমার নিজেকে মনে হলো বাসার কাজের বুয়া। রাতে ঘুমোতে না পেরে চোখে কালি পড়া, এলোমেলো চুল আর পাটকাঠির মতো শুকিয়ে যাওয়া শরীর। টুনির ভাই আমাকে দেখে একটুও অপ্রস্তুত হলেন না, এমনকি বিরক্তও হলেন না। স্বাভাবিক গলায় বলেছিল, প্রগতি, ওই লাবণ্য যার কথা তোমাকে বলেছিলাম। আমার তখন চারপাশের কোনো দিকের খেয়াল নেই। কিছুক্ষণ ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরতেই একটার পর একটা প্রশ্নের মুখে সম্মুখীন হতে লাগলাম। বাবা বললেন, এই ছেলের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছি, এখন দেখ তার প্রতিদান স্বরূপ কি পেলে। মা তেমন কিছু বললেন না। হয়তো সেও মেয়ে বলে আমার দুঃখটা কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করলেন। মা ঠান্ডা গলায় বলেছিলেন, কি হয়েছিল লাবণ্য? টুনির যাওয়ার আগে তুমি অসুস্থ ছিলে, তখন কি তোমাদের ব্রেকআপ হয়েছিল? আমি কিছু বললাম না। পরদিনই জানতে পারলাম টুনির ভাই এসেছে বিয়ে করার জন্য। আমি তখন প্রচন্ড রকম অসুস্থ। আমার বাবা সামনে কথা শুনিয়েই যাচ্ছে। অসুস্থতার সময় ঠিক কি ঘটেছিল মনে নেই আমার, শুধু মনে আছে মা সারাক্ষণ আমার কানের কাছে ফিসফিস করে বলতেন, সব ঠিক হয়ে যাবে লাবণ্য, আমি নিজে গিয়ে তুনির সাথে ওর বাবা মায়ের সাথে কথা বলবো। আর বাবা সে বলতেন, সব তোমার মেয়ের ভুজুং ভাজু, কিচ্ছু হয়নি, উঠিয়ে 2-3টে থাপ্পড় দিলে সব ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হলাম সপ্তাহখানেক মধ্যে। তখন পুরো দমে টুনির ভাইয়ের বিয়ের আয়োজন চলছে, আর মা আমার সাথে শীতল আচরণ করতে শুরু করলো। কিছুদিন আগেও যে আমাকে সান্ত্বনা দিয়েছিল সে তখন পুরো নীরব। মোটামুটি চলতে ফিরতে পারি তখন সেরকম। একদিন সময় মা বলল, সব গুছিয়ে না লাবণ্য, তুমি তোমার ছোট খালার বাসায় যাবে। আমি কঠিন গলায় বলেছিলাম, যাব না, টুনির ভাইয়ের সাথে কথা বলবো। মা আমাকে থাপ্পড় মেরে বলেছিলেন, আরে বোকা মেয়ে, তুই টুনির ভাই করে মরছিস, আর সে তো বেমালুম সম্পর্কের কথা অস্বীকার করে গেছে। বলেছে তোকে সবসময় ছোট বোনের মতো দেখেছে। ঘেন্নায় আমার শরীর মন বিষিয়ে গেল। নিজেকে তখন নর্দমার কীট মনে হলো। আমি তখন বেরিয়ে পড়লাম টুনির ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে সোজা টুনির ভাইয়ের রুমে গেলাম। টুনির ভাই তখন বিছানায় আটশোয়া, আর প্রগতি তার মাথায় বিলি কেটে দিচ্ছে। দুজনের ঘনিষ্ঠভাবে শোয়া। আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গেল। প্রগতি বলল, কারো ঘরে ঢুকতে পারমিশন নিতে হয়, অন্তত দরজায় নক তো করবে। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি চিৎকার করে বললাম, বেজাতের বাচ্চা, তুই বের হয় ঘর থেকে, আমি টুনিরের সাথে কথা বলবো। প্রগতি আমার আচরণে হতভম্ব হয়ে গেল। সে তখনও দাঁড়িয়ে রইল। আমি নিজে চুল ধরে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিয়েছিলাম। টুনির ভাই আমার কাছ থেকে প্রগতিকে ছাড়াতে এসেছিল, কিন্তু পারেনি। ওই সময় মনে হয় আমার উপর পিশাচ ভর করেছিল। আমি সরাসরি টুনির ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, এসবের মানে কি? এতদিন আমার সাথে প্রেম করে এখন ওই খ্রিস্টানটাকে বিয়ে কেন করছো? আমার ইচ্ছে তাই। আমি চিৎকার করে বললাম, সব তোমার ইচ্ছে মতো হবে? ইচ্ছে হলো কাছে আসলাম, আর ইচ্ছে হলো দূরে গেলাম। হ্যাঁ, একটা সম্পর্কে ছিলাম, তাই বলে তো আর বিয়ে করব সেরকম কমিটমেন্ট করিনি। আমার এখন ভালো লাগছে না, তাই সম্পর্ক কন্টিনিউ করতে চাইছি না। বাহ, সেটা আমাকে না জানিয়ে? হ্যাঁ, মুখে বলিনি, কিন্তু আচরণ প্রকাশ করেছি। বুঝতে না পারলে সেটা তোমার সমস্যা। এখন আমাকে পছন্দ না হওয়ার কারণ কি ওই বেজাত মেয়েটা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ লাবণ্য। দরজায় তখন আমার মা আর টুনির ভাইয়ের মা সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে। প্রগতি ডেকে এনেছিল হয়তো। টুনির দরজা খুলতে গেলে আমি তার 2 হাত আমার বড় নখ দিয়ে চেপে ধরে জিজ্ঞাসা করলাম, বিয়ে যখন করবে না তখন আমাকে কেন দিনের পর দিন ভোগ করেছো? টুনিরের চোখ দুটো যেন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল,
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ লাবণ্য। তুই কেন তখন বাধা দিসনি? তুই তো নিজে এসেছিলি শরীরে জাজ মেটাতে। আরো কতজনের কাছে যে গেছিস কে জানে। না হলে তো সচেতন ছিলাম, তবু কি করে প্রেগনেন্ট হলি? সেদিনই বুঝে গিয়েছিলাম ভাগ্যিস, না হলে তোর মতো বেশ্যা নিয়ে সারা জীবন চলতে হতো। আমার তখন কি হলো জানি না, স্যান্ডেল খুলে আমি তুনিরকে মারতে শুরু করলাম। যতক্ষণ পারলাম জুতো দিয়ে মারলাম। কোনোভাবে একটু ছাড়া পেতেই সে দরজা খুলল। আমি দৌড়ে গিয়ে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত কামড়ে ধরলাম। মা আর প্রগতি দুজনে মিলেও আমাকে ছাড়াতে পারছিলেন না। যখন শক্তি শেষ হয়ে গেল তখন ছেড়ে দিয়েছিলাম। আমার মুখের চারপাশে তখনও রক্ত লেগে আছে। চারিদিক অন্ধকার দেখতে শুরু করলাম। অজ্ঞান হওয়ার আগে মনে হয়েছিল রূপসা আপুর কাছে থেকে সেদিন কেন জানতে চাইলাম না তার ব্রেকআপের কারণ। আর এখান থেকেই শুরু হলো জীবনের আরেক অধ্যায়। তুনিরের সাথে মারামারির ঘটনা পুরো পাড়ায় সবাই জেনে গেল। তুনিরের মা বাবা সহ কেউ একথা বিশ্বাস করছে না যে আমরা রিলেশনে ছিলাম। অবশ্য বিশ্বাস না করার কারণ ছিল, তুনিরের কথা মতো রাস্তাঘাটে দেখা হলে আমি কথা বলতাম না। আমরা দেখা করতাম দূরে কোথাও গিয়ে, তাই স্বাভাবিকভাবেই সবাই আমাকে ভুল বুঝলো। তুনির অস্বীকার করে গেল সব। বাবা মা তুনিরকে প্রশ্ন করতে তুনির সেই একই কথা বারবার বলতে লাগলো। বাবাকে বলল, আঙ্কেল, আপনার কেন মনে হয় লাবণ্যর সাথে আমার সম্পর্ক আছে? লাবণ্য আমাদের এরকম বলেছে তাই। লাবণ্য তো মিথ্যে বলতে পারে, আর তাছাড়া ওর কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আছে। সেগুলো কি একবার সবাইকে দেখাতে বলবেন প্লিজ? আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে সত্যিই কোনো প্রমাণ নেই। আমরা যে দীর্ঘ সময় মেসেজ প্রেমালাপ করতাম সেগুলো তুনিরের কথা মতো ডিলিট করে দিয়েছিলাম, যেন কারো চোখে না পড়ে। এছাড়া আর কোনো প্রমাণই নেই আমার কাছে। তবু আমি হাল ছাড়লাম না, নিজের মতো গলাবাজি করে গেলাম। আর তুনির একদম ঠান্ডা, একটুও নার্ভাস হতে দেখা যায়নি। প্রত্যেকটা মিথ্যা কথা এমন ভাবে বলেছিল যে বিশ্বাস না করে উপায় নেই। কেউ বিশ্বাস করলো না, বরং আমার দোষ হলো আমি সেজে গুজে তুনিরের সামনে যেতাম। সেটা অনেকেরই চোখে পড়েছে। আর তুনির যে আমাকে পাত্তাই দেয়নি সেটাও সবাই দেখেছে, তাই বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমি সব বললাম, প্রত্যেকটা ঘটনা বললাম, এমনকি মিথ্যে বলে ঢাকার বাইরে যাওয়ার ঘটনাও বললাম। তুনির তখন স্বাভাবিক গলায় বলল, তোমার কাছে কি প্রমাণ আছে লাবণ্য? আমি বললাম, হ্যাঁ আছে। আমি তখন বেড়াতে যাওয়ার টিকিটগুলো দেখালাম, কিন্তু তুনির উল্টে পাল্টে বলল, কই, কোথাও আমার নাম তো লেখা নেই। আমি হতাশ হয়ে গেলাম। সবাই আমাকে ভুল বুঝলো। তুনির হলো ভদ্রলোকের ছেলে, সে ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, সে এরকম করতেই পারে না। আর আমি হলাম বেহায়া মেয়ে মানুষ। কয়েকদিন তুনিরের পেছনে পড়ে থেকে যখন বুঝলাম কোনো লাভ নেই, তখন লোফার টাইপের কারোর সাথে প্রেম করেছি। আর আমি আগে থেকেই খারাপ। তারপর আবার পড়েছি ইডেন কলেজে। খারাপের সঙ্গে মিশে আরো এই অবস্থা। এখন তুনিরের বিয়ের খবর শুনে এরকম সিন ক্রিয়েট করছি। তুনিরের বাবা আমার বাবাকে খুব কথা শোনালেন, আর সেই সাথে বললেন এই রকম ঘটনা পুনরায় ঘটলে উনি আইনি ব্যবস্থা নেবেন। এরপর আমার জীবনটা হয়ে গেল দুর্বিষহ। মা একটু সাপোর্ট করেছিল, এখন সেও মুখ ফিরিয়ে নিয়েছে। মিথ্যে বলে ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাবা তুলকালাম করলেন, আমাকে দুটো থাপ্পড়ও মারলেন। শুরু হয়ে গেল রাত দিন অশান্তি। এই বিপদে যে মানুষ দুটোকে আমার সবচেয়ে দরকার ছিল তারাও আমাকে ভুল বুঝলো। অবশ্য তার জন্য পুরোপুরি আমিই দায়ী ছিলাম। আমি তাদের অবাধ্য হয়েও তুনিরের সাথে মিশেছিলাম। এত কিছুর পর আমার মাথায় শুধু একটাই ব্যাপার ঘুরতে লাগলো, যে করেই হোক তুনিরের বিয়ে আটকাতে হবে। ওকে আর আমি চাইনি জীবনে, শুধু চেয়েছিলাম ওর মান সম্মান সব শেষ হয়ে যাক আমারই মতো। আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম। প্রতি মোনাজাতে আমি আল্লাহর কাছে চাইলাম তুনিরের বিয়ে যেন না হোক। বিয়ের 3 দিন আগে আমার মাথায় হঠাৎ কুবুদ্ধি এলো, যার নাম রূপসা। হ্যাঁ,
একমাত্র রূপসা আপুই পারবে তুনিরের বিয়ে ভেঙে ওর মুখোশ খুলে দিতে। বাড়ি থেকে বের হয়ে রূপসা আপুকে খুঁজতে যেতে খুব বেশি সমস্যা হলো না, কারণ বাবা মা তখন আর আমাকে কিছু বলতেন না। আমি প্রথমে গেলাম রূপসা আপু যেই হলে থাকতো সেখানে গিয়ে রূপসা আপুর খোঁজ পেলাম। রূপসা আপু তখন একটা কলেজের কেমিস্ট্রির টিচার। আমাকে দেখে রূপসা আপুর বলা প্রথম কথাই ছিল, লাবণ্য না, এই অবস্থায় কেন? আমি রূপসা আপুর 2 হাত চেপে ধরে বললাম, আমাকে তুমি বাঁচাও, তোমার সাহায্য ছাড়া আমি মরে যাব। রূপসা আপু তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কি হয়েছে লাবণ্য? আমার মনে হয়েছিল আগে নিজের সবকিছু বলার আগে রূপসা আপুর কাছ থেকে জেনে নেওয়া উচিত। আমি রূপসা আপুকে জিজ্ঞাসা করলাম, তুনির ভাইয়ের সাথে তোমার কি কারণে ব্রেকআপ হয়েছে? রূপসা আপু ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজ প্রায় 3.5 বছর পর এই প্রশ্ন? আমার জানা যে খুব দরকার রূপসা আপু। ভার্সিটিতে ভর্তি হয়ে আসার পর তুনি আর আমার বন্ধুত্ব ভালোই ছিল। বন্ধুত্ব থেকে প্রেমের শুরুটা ভালোই কাটছিল। যেহেতু একই ডিপার্টমেন্টে পড়তাম, তাই প্রায় প্রতিদিনই দেখা হতো, কথা হতো। এরপর আর ফোনে কথা বলার মতো কিছু থাকতো না। তুনির ছিল ইনসোমনিয়ার সমস্যা। ও রাত জাগে কথা বলতে চাইতো। যেহেতু কথা বলার টপিক ছিল না, তাই সে অ্যাডাল্ট কথা বলতে লাগলো। এইটুকু শোনার পর আমার কান গরম হয়ে উঠেছিল। অনেক কষ্টে বলেছিলাম, তারপর? আমি এসব পছন্দ করতাম না। এটা নিয়ে শুরু হলো ভুল বোঝাবুঝি। সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার জন্য বন্ধুরা প্ল্যান করলো সেন্ট মার্টিন যাবে। আমরা দুজনেই গেলাম। প্রকৃতির কাছাকাছি যাওয়ার পর আমার মন ভালো হয়ে গেল। আমি তুনিরের সাথে ভালো ব্যবহার করলাম। আমাকে অবাক করে দিয়ে সেখানে তুনির রিসোর্টের রুম বুক করলো। একদম সরাসরি বলেই ফেললো রাত কাটাতে চাই। আমি চিৎকার চেঁচামেচিও করলাম। ও থেমে থাকলো না, খুব বাজেভাবে ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে সে বলল, আমি যদি রাজি না হই তাহলে সে অন্য মেয়ে দেখবে। আমার মনে হলো মাথার উপর বজ্রঘাত হচ্ছে। আমি বিড়বিড় করে বললাম, সেই অন্য মেয়ে আমি ছিলাম। রূপসা আপু শুনল না, সে তার মতোই বলল, ও যে এরকম সেটা জানতাম না, কিন্তু একটু একটু বুঝেছিলাম। বাসে রিক্সায় গায়ের সাথে লেপ্টে বসতো, কিন্তু সেদিন এত নিচে নামবে বুঝিনি। বন্ধুরা পরামর্শ দিল সম্পর্ক কন্টিনিউ না করতে। তুনির অবশ্য অনেকবার মাপ চেয়েছে, কিন্তু আমি রাজি হইনি। ক্যারেক্টারলেস ছেলে যতই বলুক ভালো হবে, সেটা বিশ্বাস করতে হয় না। কথায় আছে, না কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। ওর স্বভাবও যে ভালো হবে তার গ্যারেন্টি কি ছিল? এবার বলো, তোমার সম্পর্ক ভেঙে গেছে এই কারণে? আমি থম মেরে বসে রইলাম। রূপসা আপু বারবার জিজ্ঞাসা করার পর আমি পুরোটা খুলে বললাম। রূপসা আপু রেগে গিয়ে বলেছিল, তুমি কি পাগল নাকি অন্য কিছু? আমি বলেছিলাম, আমি বুঝতে পারিনি রূপসা আপু। তুমি বাবা মায়ের অবাধ্য হয়ে প্রেম করছো, প্রেমিকের কথা মতো বিবাহের বহির্ভূত সম্পর্কে জড়িয়েছো, আর বলছো বুঝতে পারছো না? স্ট্রেঞ্জ। বোকা মেয়ে, একবারও মনে হলো না যে এরপর ওর আর বিয়ের ইচ্ছা নাও থাকতে পারে? আমি কিছু বললাম না। কাঁদতে কাঁদতে বললাম, আমাকে বাঁচাও রূপসা আপু, প্লিজ। তুমি আর যা যা বলেছো সেটা সবাইকে বলবে, তাহলেই সবাই আমার কথা বিশ্বাস করবে। রূপসা আপু সেদিন আমার মুখের উপর না করে দিয়েছিল, বলেছিল, দুটো ব্যাপার আলাদা লাবণ্য। আর তাছাড়া এখন আমি লাইভে মুভ অন করেছি। পুনির তো সেখানে কোনো ইন্টারফেয়ার করেনি। হ্যাঁ, ওর ভুল ছিল, আর সেই জন্য আমি ওকে রিজেক্টও করেছি, কিন্তু তাই বলে এখন ওর লাইফে ইন্টারফেয়ার করতে পারি না। আর তোমরা রিলেশনে থাকাটা অবস্থায় যা কিছুই ঘটুক, সেটা নিয়ে কথা বলা আমার উচিত না। আর আমার একটা অর্জিত সম্মান আছে, সেটাকে কয়েক বছর আগে নোংরা ঘটনার জন্য নষ্ট করব না। সেদিন রূপসা আপুর পা ধরে
রিকোয়েস্ট করেও কোনো লাভ হয়নি। শেষে ফিরে এসেছিলাম হতাশ হয়ে। বিয়ের একদিন আগে প্রগতির সাথে কথা বলার সুযোগ হয়ে গেল আমার। প্রগতি আমাকে দেখে ভয় পেল। আমি ওকে আশ্বস্ত করে বললাম যে কিছু কথা বলে চলে যাব। আমি ওকে সব বললাম, এমনকি প্রেগনেন্ট হওয়ার ঘটনাও, যেটা এর আগে কাউকে বলিনি, সেটাও বললাম। প্রগতি আমার কোনো কথা বিশ্বাস করলো না। আমি বললাম যে হসপিটাল থেকে অ্যাবর্শন করানো হয়েছে সেখানে গেলেও জানা যাবে। তবুও প্রগতি বিশ্বাস করলো না। বলল, লাবণ্য, তুনির সাথে 1 বছর ধরে আলাপ আমার, আর প্রেম 9 মাস ধরে। প্রেমের আগে একদিন আমার হাতও ধরেনি। প্রেম হওয়ার পর যে কয়বার আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, প্রত্যেকবারই ও হেজিটেট ফিল করছে। বেশ কয়েকবার একসাথে আমরা বাসায় থেকেছি স্টার্টের জন্য, কিন্তু কখনো আমার দিকে খারাপ ভাবে তাকায়ও নি। আর ও তোমার সাথে এত কিছু করেছে, সেটা বিশ্বাস করতে হবে। তুনির আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। ব্রেকআপের পর তুমি যে ওকে মেন্টালি সাপোর্ট দিয়েছিলে সেটাও বলেছে, কিন্তু তুমি হয়তো বেশি কিছু এক্সপেক্ট করেছো। প্রগতি যে মিথ্যে বলছিল না সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু আমি তখন ভাবছিলাম যে আচরণ আমার আর রূপসা আপুর সাথে করেছে প্রগতির সাথে সেটা করেনি। প্রগতির বেলায় উল্টো। সেটা কেন? তুনিরের বিয়ে হয়ে গেল। বিয়ের 10 দিন পর প্রগতিকে নিয়ে মালয়েশিয়ায় চলে গেল। এই 10 দিন প্রতি রাতে আমি বারান্দায় থেকে ওদের বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকতাম। কি জন্য যে তাকিয়ে থাকতাম সেটা আমি জানতাম না। 10 দিন পার হওয়ার পর সন্ধ্যাবেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতাম আর উঠতাম সকাল 11টার পর। এইভাবে কিছুদিন কাটলো। মা বাবা দুজনের কেউই আমার সাথে কথা বলতেন না। মোট কথা আমার কোনো ব্যাপারে কোনো কথা বলতেন না। বাবা মায়ের কষ্ট উপলব্ধি করতে পেরেছিলাম এক রাতে। সেই দিন রাতে আমি ঘুমের ওষুধ খাইনি, অনেকদিন বাইরে যেতে পারিনি, আর হাতে টাকা পয়সাও ছিল না। তাই একদিন রাতে মায়ের গুনগুন করে কান্না শুনতে পাই। মা বাবাকে কি বলছিল শুনতে পাইনি, তবে বাবার কথা শুনতে পেয়েছিলাম। বাবা বলেছিল, একসময় যারা আমাকে প্রফেসর সাহেব বলে ডাকতেন, তারা আজকে আমাকে লাবণ্যর বাবা বলে ডাকে। যদি আমার মেয়ে কোনো ভালো কাজ করতো আর সেজন্য যদি লাবণ্যর বাবা ডাকতো, তবে আমার বুকটা গর্বে ভরে উঠত। কিন্তু আফসোস, এখন কেউ লাবণ্যর বাবা বললে আমাকে মাথা নিচু করতে হয়। বাবার কথায় সেদিন আমি খুব মুখ চেপে কেঁদেছিলাম, কেননা পাশে আমার ছোট বোন ঘুমাতো। বাবা মানুষটা রাগী ছিলেন, তবু আমার সব জেদ মেনে নিয়েছিলেন আমার খুশির জন্য। অথচ সেই আমার জন্যই তার বাইরে চলা কষ্টকর হয়ে গিয়েছিল। মা অবশ্য মুখে কিছু বলতেন না, তবুও আমি তার মুখে দেখে বুঝতাম তার মলিন মুখ হেরে যাওয়ার মুখ। আমি বাবা মায়ের প্রথম সন্তান। আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, একসময় তারা ঠিকভাবে আমার খেয়াল করেনি, কিন্তু সেটার কারণ তারা ভেবেছিলেন আমি বড় হয়ে গেছি, বুঝদার হয়েছি, এখন নিজের ভালো বুঝবো, তাই আমাকে স্বাধীনতা দিয়েছিলেন পুরোপুরি। আর আমি কি করলাম? তাদের বিশ্বাস আর স্বাধীনতার অপব্যবহার করলাম। আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। কেন আমি তাদের কথা শুনলাম না, এসব ভেবেই পুরো রাত পার হয়ে গেছিল। সকালে উঠে চিন্তা করলাম বাবার কাছে ক্ষমা চাইব। ভাবনা মতো প্রথমে মায়ের কাছে ক্ষমা চাইলাম। মা ক্ষমা করেছিল কিনা জানি না, তবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, ক্ষমা চাইলে কি সব ঠিক হয়ে যাবে লাবণ্য? আমরা কি আগের সমান ফিরে পাবো? আমি কিছু বলতে পারিনি। বাবার পায়ে ধরে ক্ষমা চাইলাম, আর এও বলেছিলাম যে এখন থেকে তাদের কথা শুনবো আর নিজের কেরিয়ারের দিকে ফোকাস করব। বাবা কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, সত্যি কি আমাদের কথা শুনবে নাকি আবার কোনো নতুন নাটক? তোমার কাছ থেকে আমি আর নতুন আর করে কিছু আশা করছি না, আর তোমার ওইসব মিষ্টি কথায়ও আর বলছি না। আমি চাই না যে তুমি আমার চোখের সামনে থাকো।
পড়াশোনা, কেরিয়ার এসব কিছুই যে তোমার জন্য নয়, সেটা আমি এতদিনে বুঝে গেছি ভালোভাবে। তাই আমি চাই তুমি বিয়ে করো, কারণ তুমি করে থাকা মানে আমার অন্য মেয়ের জন্যই ক্ষতি। আমি কেন যেন সেদিন আর বাবার কথায় দুঃখ পেলাম না। আর তাছাড়া আমি হয়তো অনুভূতি শূন্য একজন মানুষও হয়ে গিয়েছিলাম ওই ঘটনার পর। বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার জন্য কোনো পাত্র পাওয়া গেল না। যাও পাওয়া গেল, তারা আমার সম্পর্কে লোকমুখে সব শুনে আর রাজি হলো না। আর আমার বাবা পণ করেছিলেন যে যে করেই হোক বিয়ে দেবেনি। প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু সেরকম পাত্র পাওয়া গেল না। বাবা তারপর একজন বেকার গরিব ছেলে জোগাড় করলেন, যে কিনা টাকার জন্য আমাকে বিয়ে করবেন। বিয়ের আগে আমি সেই ছেলের সাথে দেখা করলাম, তুনিরের সাথে সম্পর্কের কথা বললাম। সব শুনে সেও বিয়ে করতে রাজি হলো না। মায়ের হাতে প্রচুর মার খেলাম। মা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়ে বললেন, এর চেয়ে তোর মরে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার একটুও মরতে ইচ্ছে করেনি, বরং বাঁচতে ইচ্ছে করত। এক সময় যে লাবণ্য রূপের অহংকার করে রূপসাকে অনেক কিছু শুনিয়েছিল, সেই রূপ দেখেও কোনো ছেলে বিয়ে করতে চায়নি। তখন আমি ভেবেছিলাম কেন এসব আমার সাথেই হচ্ছে, কিন্তু এখন আমি জানি অ্যাকশনের রিয়াকশন বলেও একটা কথা আছে। আমার দুঃসময়ে হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালেন আমার বড় খালা। সব শুনে বড় খালা আমাকে তার সাথে নিয়ে গেলেন কলকাতায়। আর বাবা খালাকে বলে দিয়েছিলেন যে কানা বয়রা যা পান বিয়ে দিয়ে দেবেন, আমার ঘরে আর যেন না আসে। বড় খালা অবশ্য সেটা করেননি, বরং তার হাত ধরেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। বড় খালা আমাকে কলকাতায় নিয়ে প্রথমেই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। সাইকিয়াট্রিস্টের নাম ছিল ফারজানা মাহবুব। দেখে একদম পরিপাটি হাউসওয়াইফের মতো লেগেছিল। খালা ছিলেন আমার একমাত্র ভরসা, তাই তার খুশিতেই আমি ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে ওনার চেম্বারে না ডেকে বাড়িতে ডেকেছিল। গল্পের ছলে আমি ওনাকে সব বলেছিলাম। উনি সব শুনে 7 দিন পর আমাকে আবার যেতে বলেছিলেন। 7 দিন পর আমি ওনার কাছে গেলাম আবারও। উনি আমাকে দেখেই প্রথমে জিজ্ঞাসা করলো, লাবণ্য, আপনার কি মিথ্যে বলার রোগ আছে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সেটা আবার কেমন রোগ? যেসব মানুষ কারণে অকারণে মিথ্যে বলে তাদের এক ধরনের মানসিক রোগ থাকে, যাকে বলে প্যাথোলজিক্যাল লাইং ডিসঅর্ডার। আপনার কি এই ধরনের সমস্যা আছে, নাকি শুধু তুনিরের ব্যাপারটাই শুধু মিথ্যে বলেছেন? আমি একটু ঘাবড়ে গেলাম। স্বাভাবিকভাবেই তুনিরের ব্যাপারে যা ঘটেছিল তার থেকে একটু বাড়িয়ে বলেছিলাম আর নিজের দোষ চেপে গিয়েছিলাম, কিন্তু উনি সেটা ধরে ফেলেছিলেন। আমি নিজেই মিনমিন করে বললাম, আমি সবসময় মিথ্যে বলি না, আমার এই রোগ নেই। উনি হেসে বললেন, লাবণ্য, একটা মানুষের কমন স্বভাব যে দোষ বলার সময় অন্যেরটা বাড়িয়ে আর নিজেরটা কমিয়ে বলা। আপনি যখন বলেছিলেন তখন আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছুটা, কারণ যখন তুনিরের কথা বলেছিলেন তখন আপনার চোখে মুখে তীব্র ঘৃণা আর ক্রোধ মিশেছিল, কিন্তু যখন নিজের কথা বলার সময় আপনি চোখ নামিয়ে কথা বলেছিলেন। আর সেই জন্যই আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে একটু সময় নিলাম। অবশ্য নির্ধারিত সময়ের আগেই সব জেনে নিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? তখন সে হেসে বলল, আপনার ব্যাপারে একমাত্র সব সত্যি একজনই জানতো, যাকে আপনি সব সত্যি বলেছিলেন তার কাছ থেকেই জেনেছি। উনি বলার আগেই আমি বললাম, রূপসা? উনি বললেন, হ্যাঁ। খালার জন্য ওনার কাছে যাওয়া ওনাকে সহ্য করলেও সেই সময় ওনার কথা শুনে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারছিলাম না। উনি আমাকে অনেকভাবে বোঝালেন, কিন্তু আমি বুঝলাম না। রেগে মেগে ওখান থেকে চলে আসছিলাম। ফারজানা মাহবুব একটা কথা আমাকে বলেছিল, যেটা সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না, যেটা মেনে নিতে না পেরে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। সেটা হলো, লাবণ্য, আপনার সাথে যা হয়েছে তার জন্য আপনিই দায়ী ছিলেন। তুনির যা খারাপ করেছে সেটাও আপনার প্রশ্রয় পেয়ে।
আর সবচেয়ে নির্মম সত্য ছিল যে আপনি তুনিরকে কখনো ভালোই বাসেননি। আপনি ভালোবেসেছিলেন তুনিরের আউটলুক, অর্থাৎ আপনার ভাষার তুনিরের রাজপুত্রের মতো চেহারা। আমার সুস্থ হতে সময় লাগলো সপ্তাহ দুয়েক। একটু সুস্থ হওয়ার পর ফারজানা মাহবুব নিজেই আমার সাথে দেখা করতে আসলেন। খালা যদিও আপত্তি করেছিল, কিন্তু আমি নিজেই ওনার সাথে দেখা করতে চাইলাম। আমাকে দেখে ওনার প্রথম প্রশ্ন ছিল, আপনি কেন সুইসাইড করতে চেয়েছিলেন লাবণ্য? আমি সে কথার উত্তর না দিয়ে বলেছিলাম, আপনার মতে সব আমার দোষ ছিল আর তুনির ছিল নির্দোষ, তাই তো? ফারজানা মাহবুব ঠান্ডা গলায় বললেন, আপনি কি এখন পুরোপুরি সুস্থ? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কি সেটা শোনার মতো মানসিক অবস্থায় আছেন লাবণ্য? লাবণ্য, আমি আপনাকে যা বলবো তাতে দোষ গুণ সবই থাকবে আপনাদের দুজনের। আপনি যেটা নর্মালি নেবেন প্লিজ। আপনার কাছ থেকে যতটুকু শুনেছি তা হলো তুনির আপনাদের পাড়ায় এসেছে যখন আপনার বয়স 14 বছর। হ্যাঁ, আগে ওনারা ময়মনসিংহের বালুকায় থাকতেন, এখন বাড়ি বানানোর পর এখানে থাকতে শুরু করেন। আচ্ছা, তুনিরকে দেখেই আপনার খুব ভালো লাগতো আর আপনি প্রেমেও পড়ে গেলেন। আপনি যে বয়সে তুনিরের প্রেমে পড়লেন সেই বয়সে তুনির ছাড়া আর কাউকে আপনি দেখে মুগ্ধ হননি। আপনাদের পাড়ায় সব থেকে সুন্দর ছেলে ছিল তুনির। তুনির ছাড়া অন্য কেউ যদি আপনার পাড়ায় থাকতো তবে আপনি তুনিরের প্রেমে না পড়ে তার প্রেমেও পড়তে পারতেন। অল্প বয়সের এই আবেগটাকে আপনি অতি যত্নে লালন করতে লাগলেন। তুনিরের সুন্দর চেহারা ছাড়াও আর তার অমায়িক ব্যবহারও আপনাকে মুগ্ধ করলো। আপনি দিন দিন তুনিরের প্রতি ঝুঁকে যাচ্ছিলেন, যেই কারণে আপনার আর অন্য কাউকে ভালো লাগেনি। আপনি বিভিন্নভাবে সেজে গুজে তুনিরের সামনে যেতেন ইমপ্রেস করার জন্য, কিন্তু তুনির তেমন পাত্তা দিত না। আচ্ছা, আপনি বলেন লাবণ্য, ভালোবাসা কি ভুলিয়ে ভালিয়ে হয়? আমি তখন নীরব থেকে সবটা শুনেছিলাম। যদি সেটাই হতো তবে তুনির হয়তো রূপসাকে ভালোবাসতো না, রূপসা আপুকেও ভালোবাসতো না। আমার কথা থামিয়ে দিয়ে বলল, রূপসার ব্যাপারটা নিয়ে পরে কথা বলি কেমন? আস্তে আস্তে আপনার বয়স বাড়তে শুরু করলো। আপনার ওভার কনফিডেন্স ছিল নিজের রূপ নিয়ে, কিন্তু একদিন জানতে পারলেন যে রূপসা আর তুনিরের রিলেশনশিপে আছে। আপনি স্বাভাবিকভাবেই দুঃখ পেলেন, কিন্তু আশা ছাড়লেন না। আপনার তখনও নিজের রূপ নিয়ে কনফিডেন্স ছিল যে আপনি যদি নিজেকে ভালোভাবে তুনিরের সামনে উপস্থাপনা করতে পারেন তো তুনির আপনার প্রতি ঝুঁকে রূপসাকে ছেড়ে দেবে। তাই আপনি আকার ইঙ্গিতে সেটা তুনির আর রূপসাকে বোঝালেন। দুজনেই বুঝলো। রূপসা আপনাকে তখন সাজেশন দিল, কিন্তু আপনি সেটা গায়ে মাখলেন না, বরং রূপসাকে অনেক কিছু শুনিয়ে দিলেন। রূপসা কি সেটা তুনিরকে জানায়নি? কিন্তু আপনি কি জানেন লাবণ্য, এসব করে আপনি নিজেকে তুনিরের কাছে সস্তা প্রমাণ করেছেন। মানে কি বলছেন? মানে তুনির আপনাকে স্নেহের চোখে দেখতো, সেটাও আপনার কাছ থেকেই শোনা। আপনার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নিত, কিন্তু যখনই আপনি নিজের দুর্বলতার কথা জানালেন তখনই তুনির বুঝে গেল যে আপনি ওকে কি চোখে দেখেন। রূপসার সাথে বাগবিতণ্ডার পর আপনি তুনিরের কাছে পড়তে গেলেন, অর্থাৎ আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন। কিন্তু ভাগ্য তখন আপনার অনুকূলে ছিল বলে আপনাকে বেশি কিছু করতে হলো না। তুনির আর রূপসার ব্রেকআপ হয়ে গেল। এরপর আপনি চরম বোকামিটা করলেন। তুনির যখন বললেন যে কোনো বন্ধুরাই ওর পাশে নেই, সবাই রূপসার পক্ষে, তখন কি বুঝে নেওয়া উচিত না যে তুনিরের দোষ বেশি ছিল? আপনি তখন প্রেমে অন্ধ হয়ে গেলেন, এতটাই অন্ধ হয়ে গেলেন যে নিজের বাবা মা কেরিয়ার সব ভুলে গেলেন। আপনার মনে হলো জীবনে তুনিরকে না পেলে আর কিছু দরকার নেই। আর তুনির কি করলো? রূপসা চলে যাওয়ার পর সে মেন্টালি সাপোর্টের জন্য আপনার প্রতি ঝুঁকে পড়ল। আপনার ভাবনায় তখন রূপসার সাথে মিটমাট করিয়ে দেওয়ার ব্যাপারটাও আসতে পারত, কিন্তু আসেনি। এসেছিল যে করেই হোক এই সুযোগে তুনিরকে পাওয়া যাবে। আপনি যখন নিজের ক্যারাকলে পড়লেন তখন রূপসার কথা মনে হলো আপনার। যদি আগে মনে হতো তাহলে আপনার জীবনটা হয়তো আজ অন্যরকম হতো। জীবনের প্রতিটা পদক্ষেপে বুঝে নিতে হয় লাবণ্য, ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়।
আপনি কখনো ভেবেছিলেন যে আপনার জীবনটা এইরকম হবে? আপনি যদি সেদিন একটু বুদ্ধি খাটাতেন, তুনিরের ব্যাপার নিয়ে আরো কয়েকজনের সাথে কথা বলতেন, তারপর ডিসিশন নিতেন, তাহলে কি এরকম হতো? আমার বলার মতো কেউ ছিল না, কোনো বন্ধু ছিল না বলার মতো। আপনি আপনার মাকে বলতেন। আপনার কাছ থেকে শুনেছি যে আপনার মা আপনাকে সাপোর্ট করত। এসব কথা কি মাকে বলা যায়? বলা না যাক, কিন্তু আপনি তার কাছ থেকে আইডিয়া নিতে পারতেন। আমি মানলাম আমি ভুল ছিলাম। এবার বলুন তো, তুনিরের কি কি ঠিক ছিল? তুনির পড়াশোনা করেছে বয়েজ স্কুল কলেজে। স্বাভাবিকভাবেই মেয়েদের সাথে তার সখ্যতা কম ছিল, কিন্তু স্বভাবে ছিল সে মিশুক। ভার্সিটিতে এসেই প্রথম সে মেয়েদের সাথে মিশতে শুরু করলো। সে দেখতে সুদর্শন, কিন্তু অবাক করা বিষয় ছিল মেয়েরা খুব একটা তার কাছে আসতো না। কারণ প্রায় সব মেয়েই ভাবতো যে এইরকম সুদর্শন ছেলের প্রেমিকা থাকবেই। কিভাবে যেন রূপসার সাথে ওর প্রেম হয়ে গেল। রূপসাকে ছবিতে দেখে আমার তেমন খারাপ লাগেনি, বরং ওকে আমার ইন্টেলিজেন্ট মনে হয়েছে। হয়তো রূপসার মধ্যে এমন কিছু ছিল যেটা তুনিরকে টেনেছে। রূপসার সাথে ব্রেকআপ হওয়ার পরও তুনির ফিরতে চেয়েছে। রূপসা মানতে পারেনি, কিন্তু যে একবার প্রেমে মজা পেয়ে গেছে সে কিভাবে একা থাকবে বলুন? তাই আপনাকে প্রপোজ করলো। আপনি একটা ব্যাপার খেয়াল করুন লাবণ্য, তুনির আপনার সাথে প্রথম দিকে যে কথাগুলো বলতেন সেগুলো স্বাভাবিক কথা, বন্ধুর সাথে মানুষ যেভাবে বলে। তখন সে শুধু মেন্টাল সাপোর্ট নিয়েছে, কিন্তু এক সময় তার মনে হয়েছে সম্পর্কটা প্রেমের দিকে নিয়ে যাওয়া উচিত। যেহেতু মেয়েরা ওর কাছে ঘেঁষে কম, ও ভেবেছিল আপনি তো আগেই কয়েক পা এগিয়েছিলেন, তাই আপনার কাছেই যাওয়া উচিত। যেভাবেই সব হয়ে গেল, তুনির দেখলো আপনি রূপসার মতো না, আপনি ওর বাধ্যগত প্রেমিকা। তুনির খুশি হলো। অবশ্য খুশি হওয়ার মতোই ব্যাপার, এই রকম প্রেমিকা কজন পায়। আপনি তুনিরের জন্য ডাক্তারি পড়া ছেড়ে দিলেন। তুনিরের তখন খুশিতে বাকবাকুম হওয়ার কথা, জানি না হয়েছিল কিনা। এভাবে চললো কিছুদিন। তখন তুনির আপনাকে অবজার্ভ করলো, আপনি যে রূপসার মতো না সেটা বুঝলো, ঝোপ বুঝে কোপ মারলো, আর সে সফলও হয়ে গেল। আর সেখানেই ছিল আপনার ভুল। আপনি যে ভালোবাসেন না সেটা বোঝায় স্পষ্ট কারণ। আপনি তুনিরের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে, কারণ আপনি ভেবেছেন রাজি না হলে তুনির হয়তো সম্পর্ক রাখবে না। আমি সেটা ভাবিনি। আমি ভেবেছিলাম যেটা বিয়ের আগে হবে সেটা আগে হলে ক্ষতি কি। আর তুনির ভেবেছে যেটা বিয়ের পরে হওয়া উচিত সেটা তো আগেই হয়ে গেছে, তাহলে বিয়ে কি দরকার? লাবণ্য, তুনিরের ভালোবাসা নিয়ে আপনার কনফিডেন্স ছিল না, আপনার নিজের ভালোবাসা নিয়েও কোনো কনফিডেন্স ছিল না। আপনার ভাবনায় ছিল শুধু রাজপুত্রকে ছাড়া রাজকন্যার লাইফ চলে না। ভালোবাসা ব্যাপারটা ছিল না, আপনাদের মধ্যে ছিল তুনিরকে বেঁধে রাখার প্রবণতা, যে কারণে আপনি তার কথায় উঠতেন আর বসতেন। কিন্তু সে ছিল খুব চালাক, আপনার সাথে শুধু প্রেমই করতে চেয়েছে, বিয়ে করতে চায়নি। আপনাকে কখনো বিয়ে করার কথাও বলেনি। কিন্তু বাচ্চার নাম কি রাখা হবে সেটা নিয়ে ওটা আপনার খুশির জন্য বলেছে। আপনি কিসে খুশি হতে পারেন, দুঃখ পেতে পারেন, সেটা সে ভালো করেই বুঝে গিয়েছিল। সে যে আপনাকে বিয়ে করতে চায়নি সেটা আপনি একটু মাথা খাটালেই বুঝতেন। রূপসার কথা পাড়ার সবাই জানতো। রূপসাকে হয়তো বিয়েও করতে চেয়েছিল, কিন্তু আপনার ব্যাপারে জানাতে বারণ করেছে। আবার সব প্রমাণ চতুরতার সাথে শেষ করেছে। কিন্তু ও তো রূপসা আপুকেও বাজে প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, শয়তানি আর কতদিন চেপে রাখবে তাই বেরিয়ে গিয়েছিল। সেটার জন্য অনুতপ্ত ছিল বলেই হয়তো ব্রেকআপের পর তুনির কেঁদেছিল। আপনি প্রেগনেন্ট হওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেল। যদি ফাঁস হয় তবে ওর ভালো মানুষের ইমেজ শেষ হয়ে যাবে, তাই আপনাকে ভুলভাল বুঝিয়ে গর্ভপাত করালেন। কিন্তু আপনি আবারও বোকামি করলেন। মালয়েশিয়ায় যাওয়ার সপ্তাহখানেক পর থেকেই আপনাকে ইগনোর করেছিল। তখন কিন্তু প্রগতির সাথে দেখা হয়নি, তবুও সে আপনাকে লাইফ থেকে সরাতে চেয়েছিলেন। এরপর প্রগতির সাথে সে এমন বিহেভ করলেন যেন বাধ্য হয়ে গেল প্রগতি প্রেমে পড়তে। প্রগতির মায়ের বাড়ি বাংলাদেশে,
তাই এই দেশের প্রতি টান থেকেই বাংলাদেশের ছেলের প্রতিও টান চলে এসেছে। এবার তুনির ভুল করলো না, কারণ প্রগতি রূপসার মতো শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে, আপনার মতো বোকা নয়। একে জয় করতে মনের সাথে মাথাও খাটাতে হবে, আর সেটাই করলো তুনির। আমি বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। ফারজানা মাহবুব আবারও বললেন, আমরা যতই আধুনিক হই, এখনো ছেলেরা ভাবে কোনো মেয়ে যেচে প্রেম নিবেদন করলে সে ক্যারেক্টারলেস। তুনির দেখেছে তাকে ইমপ্রেস করার জন্য আপনি কি কি করেছেন। তার এক বলায় আপনি ওর সাথে বিছানায়ও গেছেন। ওই রূপসার তো যায়নি। তখনই সে ভেবে ফেলেছিল আপনি সস্তা। আর আপনার ভুলগুলো হয়েছে আপনার নিজের জন্য। আপনি ঠিক ভুলের বিচার করেননি, নিজের অহংকার, জেদ আর বাবা মায়ের কথা না শোনার মাসুল দিতে হয়েছে। বাবা মাকে মিথ্যে বলে দূরে গিয়ে প্রেমিকের সাথে থাকা, সেটা আপনার বিবেকে কেন বাঁধলো না লাবণ্য? আপনি সত্যি বলছেন যে তুনিরের প্রতি আমার ভালোবাসা ছিল না? আপনি নিজেকে প্রশ্ন করুন লাবণ্য, উত্তর পেয়ে যাবেন। আপনার কি মনে হয় তুনির প্রগতিকে ভালোবাসে? সেটা জানি না, তবে তুনির এস্টাবলিশ হাইলি এডুকেটেড মেয়ে পছন্দ করে। রূপসা কিন্তু সরকারি কলেজের লেকচারার, প্রগতিও সেই রকম। আর তাছাড়া প্রগতির কোটি টাকার সম্পত্তি আছে বলে শুনলাম। বাবা মায়ের একমাত্র সন্তান। আপনার রাজপুত্র রাজা হতে চেয়েছিল লাবণ্য, তাই হয়তো আপনাকে ছেড়ে গেছে। রাজা হতে হলে যে রাজ্য লাগে, আর রাজ্যের সন্ধান হয়তো প্রগতিই দিতে পারবে। আমি মানলাম আমার দোষ, কিন্তু এত কিছুর পর তুনিরকে নিয়ে আপনি কি বলবেন? তুনির হলো জাত শয়তান। জাত শয়তান না, বুদ্ধিমান শয়তান। হেঁটে আসা লক্ষ্মী কেউ কি পায়ে ঠেলে লাবণ্য? সেও সেটাই করেছে। আমি তো আমার শাস্তি পেয়েছি, কিন্তু ও তো পেল না, ও ছাড় পেয়ে গেল। প্রকৃতি কখনো হিসেব ভুল করে না লাবণ্য। ফারজানা মাহবুবের কথাগুলো যে মিথ্যে ছিল না, সেটা আমি বুঝলাম। সে আয়না না ধরলে হয়তো আমিকেই চিনতাম না। আমি নিজেকে গুটিয়ে ফেললাম। আমার খালা ছিলেন নিঃসন্তান, আর সেই কারণেই হয়তো সে আমার প্রতি খেয়াল বেশি রাখত। নিজেকে ব্যস্ত রাখতে আমি প্রচুর বই পড়তে শুরু করলাম। আস্তে আস্তে একটু একটু করে সব ভুলতে শুরু করেছিলাম। বাবার সাথে সম্পর্ক ঠিক না হলেও অল্প দিনে মায়ের সাথে ভালো সম্পর্ক হলো। মা ক্ষমাও করে দিয়েছিল। এভাবেই চলছিল দিনকাল। খালা ল্যাপটপ কিনে দিল আমাকে। আমি কৌতূহলবশত তুনিরের নাম সার্চ করলাম, পেলাম না। প্রগতি ফ্রান্সিস লিখে সার্চ দেওয়ার পর পেলাম। টাইমলাইন ভর্তি করে দুইজনের হাস্যোজ্জ্বল ছবি। কয়েকটা ছবি দেখতে দেখতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল। প্রগতির ফোলা পেটে তুনির হাত রেখেছে। যা বোঝার বুঝলাম। দুনিয়ার প্রতি আবারও বিতৃষ্ণা এসে গেছে। শাস্তি যা পাওয়ার সব আমিই পেলাম, আর ওরা তো শান্তিতেই আছে। দ্বিতীয়বারের মতো সুইসাইড করতে গিয়েও বেঁচে গেলাম। খালা আবার ফারজানা মাহবুবকে ডাকলেন। তিনি আমার কাছে কারণ জানতে চাইলে বললাম। তিনি বললেন, তুমি কি চাও লাবণ্য? আমি ওনাকে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আমি একটু শান্তি চাই, রাতে ঘুমোতে চাই, আগের বাবা মাকে ফিরে পেতে চাই, আর চাই সারা পৃথিবীতে যেভাবে আমাকে নিয়ে ছিচি করছে তুনির কেউ যেন সেইভাবে করে। তাহলে এক কাজ করো, তুমি তোমার জীবনের গল্প নিজের মতো করে লেখো। তাতে একদিকে তোমার হতাশা দূর হবে, অন্যদিকে তোমার মনের খুব হালকা হবে। আর এই লেখাগুলো ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দাও, যেন আর কোনো লাবণ্য তোমার মতো ভুল না করে। লিখতে গিয়ে আমি ঠিক করলাম বাবা মায়ের তাসমিন তাবাসসুম লাবণ্য নামটা দেব না, কিন্তু এমন নাম দিতে হবে যেন তুনির বা প্রগতি যদি কখনো আমার লেখা পায় তবে যেন বুঝতে পারে যে ওটা আমি। আর সেখান থেকেই নিজের নামকরণ নিজেই করলাম, লাবণ্য প্রভা। আমি লেখার আগে প্রচুর সময় নিলাম। নিজের মন শান্ত করার জন্য নিয়মিত নামাজ ও মেডিটেশন করতে শুরু করলাম। মানসিকভাবে কিছুটা মনোবল পাওয়ার জন্য লিখতে শুরু করলাম।
লিখতে গিয়ে প্রথমে একটু দ্বিধায় পড়ে গেলাম, কিভাবে কি শুরু করব বুঝতে পারছিলাম না। তাই ফারজানা মাহবুবের শরণাপন্ন হলাম। উনি আমাকে বললেন, আপনি আপনার মতো লিখতে থাকুন লাবণ্য, তবে নিজের দোষগুণ সবটাই লিখবেন। আমি লিখতে শুরু করলাম। লেখার সময় আমি ইচ্ছে করে কিছু বাড়তি ঘটনা যোগ করলাম, তবে নিজের দোষ চেপে গেলাম না। আমার খালা নিজের খরচায় বই বের করার সিদ্ধান্ত নিলেন। নতুন লেখকদের লেখা স্বাভাবিকভাবে প্রকাশক ছাপাতে চাইলেন না, কিন্তু খালা আমাকে সাপোর্ট করলেন, টাকা দিয়ে বই বের করার ব্যবস্থা করলেন। বই বিক্রি হওয়া নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম আমি, তাই বুদ্ধি করে লিখে দিয়েছি যে এটা একটি মেয়ের জীবনের সত্যি ঘটনা, কিন্তু নিজের কথা বলিনি। তাই বইয়ের চরিত্রগুলো নামগুলোর মধ্যে তুনিরই ছিল সত্যি নাম, বাকিগুলো আমি বদলে দিয়েছিলাম। আর শেষটাতেও রেখেছিলাম ট্র্যাজেডি একটুখানি। জীবনের মোড় কখন যে বদলায় কেউ বলতে পারে না। বই বের হওয়ার বছর 5 আগেও আমি ভাবিনি যে আমার জীবনটা কয়েক মোড় বদলে যাবে। এই বইটা লিখতে আমার সময় লেগেছিল 11 মাস। যখন লিখেছিলাম তখন মাথায় শুধু একটা ব্যাপারই ঘুরছিল, যে আমার জীবনের কালো অধ্যায়টা পুরো পৃথিবীকে জানাতে হবে। কিন্তু সৃষ্টিকর্তা চেয়েছিলেন এখান থেকেই আমার নতুন করে লাবণ্য প্রভার জীবন শুরু হোক। এই বই থেকে 3.5 বছরের রয়্যালটিতে পেয়েছিলাম প্রায় 14 লাখ টাকা। যেহেতু কলকাতায় প্রকাশিত হয়েছিল, তাই এটা ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশিত হয়েছিল। চারিদিক থেকে পজিটিভ ফিডব্যাক পাচ্ছিলাম। অনেক চিঠি, মেসেজ অহরহ আসতে থাকলো আমার কাছে। এই বই পড়ার পর অনেক মেয়ে ভালো মন্দের তফাৎ বুঝতে পেরেছে। এই বইটা ছিল আমার জীবনের বিশেষ প্রাপ্তি। একদিকে এটা লেখে যেমন মানসিক প্রশান্তি পেয়েছিলাম, তেমনি অন্যদিকে পেয়েছিলাম আমার ফ্যামিলিকে। যে কথাগুলো আমি বহুবার চিৎকার করে বাবা মাকে বোঝাতে চেয়েছিলাম, সে কথা তখন তারা বিশ্বাস না করলেও বই পড়ে বিশ্বাস করলেন। এভাবেই চলছিল আমার জীবন। এরপর থেকে আমি হলাম সকলের মুশকিল আসান লাবণ্য প্রভা। রেডিওতে প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম হতো, যেটার হোস্ট আমি করতাম। সেখানে অনেক মেয়ে নিজের জীবনের গল্প বলতো, তাদের হেরে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়ার এইসব ফোন করে বলতো। আমি তাদের যথাসাধ্য মোটিভেট করার চেষ্টা করতাম। আগে সবসময় ভাবতাম যে আমার সাথে যে খারাপ হয়েছে এমন হয়তো আরো কার সাথেই হয়নি, কিন্তু জীবনে চলতে চলতে একসময় এসে উপলব্ধি করলাম এর চেয়ে বহু গুণ খারাপ আমার সাথে হতে পারত, এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নিজের জীবন নিয়ে আমার আর তেমন আফসোস ছিল না। ডাক্তার হতে না পারা, ফ্যামিলির সাথে না থাকা, এসব কোনো কিছুই আমাকে কষ্ট দিত না। শুধু একটা ব্যাপারই আমাকে কষ্ট দিত, যার জন্য রাত অনেক সময় আমার নির্ঘুম কাটত। সেটা হলো আমার বাচ্চা, যাকে আমি পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছিলাম। যখন অ্যাবর্শন করেছিলাম তখন আমি তেমন ভাবে কষ্ট ফিল করিনি। অ্যাবর্শন করানোর আগের মুহূর্তেও আমি তুনিরকে বলেছিলাম, তুমি প্লিজ বিয়েটা করো, না হলে চলো আমরা দুজন দূরে কোথাও পালিয়ে গিয়ে বাচ্চাটাকে জন্ম দিই। তুনির তখন বলেছিল, আমার মতো ভালো ক্যারিয়ারের চেয়েও এই বাচ্চাটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর সেই তুনির কিনা বিয়ের পরপরই এই বাচ্চা নিয়ে নিল। আসলে ফারজানা মাহবুবের একটা কথাও মিথ্যে ছিল না। ওয়েল ডান লাবণ্য, আমি জানতাম আপনি পারবেন। আমি তখন ভেজা গলায় বলেছিলাম, আমিও জানতাম যে আমি পারবো। বছর 5 পর একদিন রূপসা আপু আমাকে ফোন করলো। আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম্বার কোথায় পেলে? রূপসা আপু হেসে বলল, এত বড় স্ক্রিপ্ট রাইটারের নাম্বার পাওয়া সত্যিই একটু কঠিন লাবণ্য। রূপসা আপুর সাথে অনেকক্ষণ কথা হলো। সে আমাকে একটা কথা বলার জন্যই ফোন দিয়েছিল। সেটা সে বলেছিল, লাবণ্য মনে আছে একদিন আমি তোমাকে বলেছিলাম যতই চেষ্টা করো তুমি রূপসা হতে পারবে না, কিন্তু আমি চাইলেই লাবণ্য হতে পারবো। কিন্তু
গত 5 বছরে তোমার অ্যাক্টিভিটি দেখে মনে হলো সেটা ভুল। কেউ কারোর মতো চাইলেই হতে পারে না। খালা আমাকে নিয়ে এসেছিল, 7 বছর হয়ে গেছে। এই 7 বছরে আমি একবার তুনির আর প্রগতির খবর জানতে পেরেছিলাম। তারপর যে ওদের ব্লক করে দিয়েছিলাম, আর খোঁজ নিইনি। আসলে কখনো ইচ্ছা করেনি তা না, কিন্তু ভয় হয়েছিল খুব। আবার যদি ওদের ভালো থাকতে দেখে নিজের জীবনের রং হারিয়ে যায়। এরপর মা বাবা আর খালা চাইলেন বিয়ে করি, কিন্তু ততদিনে আমার আর কাউকে নতুন করে ভরসা করতে ইচ্ছা হয়নি। মা বাবা নিচে এসে আমাকে বোঝাতে লাগলেন জীবনের একটা সময়ে তাদের কথা শুনে সেই আফসোস এমনিতেই রয়ে গেছিল, তাই আর আপত্তি করিনি। শুধু বলেছিলাম যার সাথে বিয়ে ঠিক করো তার সাথে আগে আমি কথা বলবো। বাবা মাকে যাকে পাত্র হিসেবে পছন্দ করেছিলেন তার নাম ছিল আশিফ, ডিফেন্স লয়ার। তার সাথে দেখা হলো। তাকে আমার জীবনে যা যা ঘটেছিল সবটাই খুলে বললাম। এর আগে যারা বিয়ে করতে চেয়েছিল তারা প্রত্যেকেই আমার অতীত শুনে পিছিয়ে গিয়েছে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আশিফ বলল, এই বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই লাবণ্য। যদি আপনার সাথে বিয়ে হয় তবুও আমি কখনো এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করব না। আপনার কি কোনো সমস্যা আছে? লাবণ্য শুনুন, আমার ফুপুকে 71 সালে যুদ্ধের সময় মিলিটারি ধরে নিয়ে যায়। সেখানে সে ছিল 4 মাস। যুদ্ধের পর যখন সে ফেরত এসেছিল তখন সে ছিল অন্তঃসত্ত্বা। আমার ফুপা তাকে অস্বীকার করেন। আমার ফুপু তবুও মনোবল না হারিয়ে অনাগত সন্তানকে পৃথিবীতে আনতে চাইলেন। দাদা তাকে বিদেশে তার মামার কাছে পাঠিয়ে দিলেন। সেখানেই সে থেকে গেল। বিদেশে এই ব্যাপারটাকে নোংরাভাবে কেউই নেয় না। আমার ফুপুর মেয়ে হয়েছিল, সেও সবটা জানে, কিন্তু তাতে তার আফসোস নেই, বরং সে তার মায়ের জন্য প্রাউড ফিল করে। আপনার সাথে যেটা ঘটেছে এটা দুটোই ভিন্ন ব্যাপার, কিন্তু দুটো ব্যাপারের মধ্যে মিল হচ্ছে খারাপ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনারা দুজনেই জীবনে এগিয়ে গেছেন। ফুপুও খুব ভালোবাসতেন ফুপাকে। ভালোবাসার থেকেও বিশ্বাস ছিল বেশি। 4 মাসে ফুপু তো মরে যাওয়া উচিত ছিল, তবুও তার স্বামীর প্রতি প্রগাঢ় বিশ্বাসের জোরে ফিরে এসেছিলেন। কিন্তু এসে দেখে তার স্বামী আবারও বিয়ে করেছেন। লাবণ্য, জীবনে খারাপ ভালো যা কিছুই ঘটে সবটাই উপরওয়ালার ইচ্ছে। খারাপটা ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে ঘটে যতক্ষণ না আমরা সেটা থেকে শিক্ষা নিই। আপনার সাথে খারাপ হয়েছিল বলেই কিন্তু অনেক মেয়ে উপলব্ধি বোধ জেগেছে, অনেকেই জীবনে ভালো মন্দ শিখেছে, এমনকি আপনিও কিছু ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে আজ সফল হয়েছে। আর ভুল তো মানুষই করে লাবণ্য। আসিফের সাথে বিয়ে হলো, সত্যি সে কখনো আমার অতীত নিয়ে কিছু বলেনি। এরপর কন্যা সন্তানের মা হলাম। আজ আমার মেয়েদের বয়স 13 বছর। আমি আমার মেয়েকে কখনো বুঝতে দিইনি যে সে আমার মেয়ে, বরং তাকে সব সময় শিখিয়েছি সে আমার সন্তান। তাকে আমি সব ভালো মন্দ হাতে ধরে শেখাচ্ছি। আমি জানি বসন্তের সময়টাতে মেয়েরা বেশি ভুল করে, ছেলেদের চেয়ে তাদের আবেগ 3 গুণ বেশি থাকে। আমার মেয়ে যেন আমার মতো ভুল না করে, সেই জন্য আমি তার সাথে বন্ধুর মতো মিশে সব বলেছি। সব কল শুনে সে কখনো দুঃখ পেয়েছে, কখনো বা ঘৃণায় আমার সাথে কথা বলেনি। আমার তাতে আফসোস নেই, বরং আমার গল্প শুনে যেন ও তুনিরকে চিনতে শেখে। আর তুনির, ভেবেছিলাম এই জীবনে তার সাথে আর আমার হয়তো ঠিকভাবে দেখা হবে না, কিন্তু প্রকৃতি হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল, তাই দেখা হলো। আশ্চর্যের ব্যাপার যে তুনির একদিন সবার সামনে আমার চোখে চোখ দিয়ে তাকিয়ে অকপটে মিথ্যে বলেছিল, সে আজ আমার দিকে তাকাচ্ছে না। কি কারণে? লজ্জায় নাকি অনুশোচনায়? তুনিরের সাথে দেখা হয়েছিল নাটকীয়ভাবে। আমি বিশ্বাস করি যে জীবনটা কোনো অংশে নাটকের চেয়ে কম নয়, বরং কখনো কখনো জীবন নাটক কিংবা সিনেমাকেও হার মানে। জীবনে যা কিছু ঘটে সবটা উপরওয়ালার ইচ্ছেতে, আমরা সেটা না চাইলেও ঘটবে। উপরওয়ালার ইচ্ছাতেই আবার তুনিরের সাথে দেখা হলো। আসিফ কাজ করতো ডিফেন্সে। দিল্লিতেও ট্রান্সফার হয়ে গেলে আমিও সেখানে চলে গেলাম মেয়েকে নিয়ে।
আমার তখন বাইরে কাজ নেই বললেই চলে। দুটো সিরিয়ালের স্ক্রিপ্ট লেখা আর চুটিয়ে সংসার করা ছাড়া তেমন কাজ নেই। এই জীবনটা খুব উপভোগ করছিলাম আমি। সময়ের সাথে সাথে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হলেও আমি আর ঢাকায় ফিরলাম না। বাবা অবসর নেবার পর থেকে ছোট বোন নবীনের ওখানেই থাকতো, তাই আমার সেই চেনা গলি জন্মস্থানের সাথে আমার সম্পর্কও ছিল না বললেই চলে। তুনির আরো একবার আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু উপরবেলা চাইলেন আরো কিছুদিন বেঁচে থাকুক, তাই এই যাত্রায়ও বেঁচে গেল। শুনেছি সোসাইটি থেকেও নাকি বের করে দেওয়া হয়েছিল। তার পথের কোথায় আছে সেটা জানি না। সেদিন ওইটুকুই দেখা হওয়ার পর তুনিরের সাথে আমার আর দেখা হয়নি, তবে সে যে আমার দিকে তাকিয়ে দেখেনি সেটা আমি টের পেয়েছিলাম। আমার মনে একটা প্রশ্ন আজও আসে, সেটা হলো তুনির কি আসলেই কাউকে ভালোবেসেছিল? হয়তো রূপসা আপুকে ভালোবেসেছিল, কিন্তু এত মেয়ের সাথে যে খেলা খেললো সেটা কি শুধু নিজের শান্তির জন্য, নাকি অন্য কোনো কারণ? হতে পারে রূপসা আপু তার প্রথম প্রেম ছিল, আর সেই রূপসা আপু ব্রেকআপ করার কারণেই সে প্রতিশোধ প্রবণ হয়েছিল।